নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা গল্প জঞ্জালির জ্বালা। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। শুরু করছি জঞ্জালির জ্বালা। ওই যে রূপসী, যার নাম মুক্তাকণা, যাকে আজ থেকে 1 বছর ধরে সদা সর্বদা চোখের সামনে দেখছেন ছোট কুমার সাহেব, অর্থাৎ রায়জাদা অবনীশ রায়, তাকেই আজও মাঝরাতের অথবা শেষ রাতের কোনো প্রহরে হঠাৎ ঘুম ভাঙা চোখ তুলে দেখতে গিয়েই চমকে ওঠেন, এবং চমকে উঠলেও অনেকক্ষণ ধরে একটু আড়ালে দাঁড়িয়ে মুক্তাকণা নামে ওই নারীর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থেকে কি যেন বুঝতে চেষ্টা করেন ছোট কুমার সাহেব, অর্থাৎ মজিল নগরের রাজবাড়ির সেই শৌখিন আর ফুর্তিবিলাসী মানুষটি সেই অবনীশ রায়। ইনিই হলেন সেই অবনীশ রায়, যিনি স্কচ হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাসের রংমিল খেলা ছাড়া পৃথিবীতে আর কিছু ভালোবাসেন কি না তা কেউ জানে না। হ্যাঁ, এই 1 বছর ধরে আরেকটি বস্তু তার ফুর্তিময় জীবনের নতুন বিলাস হয়ে উঠেছে। সে হলো ওই মুক্তাকণা। অবনীশ রায়ের ঘরণী নয় মুক্তাকণা, শুধুই সঙ্গিনী। যদিও 1 বছর ধরে দিন ও রাতের সকল মুহূর্তে অবনীশ রায়ের ঘরেরই শোভা আর মোহ হয়ে উঠেছেন মুক্তাকণা। মাঝ রাতের অথবা শেষ রাতের কোনো প্রহরে অবনীশের হুইস্কির নেশা যখন এক ঘুমের পর ফিকে হয়ে যায়, তখন ধরফর করে জেগে উঠেই দেখতে পায় অবনীশ রায় ঘরের খোলা জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে মুক্তাকণা। জানলার বাইরে শুধু নিরেট অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখবার নেই। তবু সেই অন্ধকারের দিকেই তাকিয়ে আছে মুক্তাকণা। 2 চোখের পলক পড়ে না। অবশ্য রোজই নয়, মাঝে মাঝে, এবং বিশেষ করে কোনো নতুন জায়গায় এসে আশ্রয় নেবার পর প্রথম কয়েকটি রাত্রিতে অবনীশের সঙ্গী ওই নারীর মনটা যেন কোনো এক নিশির ডাক শুনতে পায়। আরও আশ্চর্যের ব্যাপার, যে রাতে আকাশে আর মাটিতে ধবধবে চাঁদের আলো ছড়িয়ে থাকে, সে রাতে কখনো এমন ঘটনা ঘটে না। চাঁদনি রাতের সঙ্গে যেন একটা আড়ি আছে মুক্তাকণার। যে রাতে বাইরে আকাশ ভরা চাঁদের আলো, সে রাতে ঘরের ভেতর ফরাসের ওপর পড়ে অঘোরে ঘুমাতে থাকে মুক্তা। প্রথমে দেখা গিয়েছিল আগ্রার সেই হোটেলের ঘরে, তারপর একবার সাসারামের ডাক বাংলোতে, তারপর মধুপুরে অবনীশের নিজেরই এস্টেটের সেই প্রকাণ্ড বাড়িতে, যার চারিদিকে বস্ত্রাই গোলাপের মস্ত বাগান। কে জানে কখন, বোধহয় ঠিক যখন গভীর ঘুমে অসাড় হয়ে পড়ে থাকে অবনীশ রায়ের নেশারে শরীর, আর বাইরের কালো অন্ধকারে ক্লান্ত জোনাকির পাখাও আর মিটমিট করে জ্বলে না, তখন এই ঘর না হয় ওই ঘরের কোনো একটা খোলা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মুক্তাকণা। আরও অদ্ভুত ব্যাপার, মুক্তাকণার সারা মুখ জুড়ে সেই সময় যেন একটা কৌতুকের হাসি থমথম করে, যেন বাইরের অন্ধকারের সঙ্গে মনে মনে একটা ঠাট্টার খেলা খেলছে মুক্তাকণা। মধুপুরের বাড়িতে যে দৃশ্য দেখতে হয়েছিল, সেই দৃশ্য এই হীরাপুরের বাড়িতে এসেও দেখতে হলো। ঠিক সেই রকমই আবার মাঝরাতে ঘরের খোলা জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে মুক্তা, আর মনে হয় সেই রকমই ভঙ্গিতে হাসছে। দেখতে পেয়ে আস্তে আস্তে মুক্তাকণার দিকে এগিয়ে যায় অবনীশ। গম্ভীরভাবে বলে, "কী ব্যাপার মুক্তা, তুমি ওরকম করে হাসছো কেন? তোমাকে এত অদ্ভুত দেখাচ্ছে কেন?" সত্যি মুক্তাকে বড় অদ্ভুত দেখায়। খোলা জানলা দিয়ে শুধু বাইরের অন্ধকারের ভয়াল চেহারাটাই দেখা যায়। দিগন্ত জুড়ে ঠেসে রয়েছে সেই নিরেট অন্ধকার। আকাশের তারা ঝিকমিক করে, মনে হয় তারাগুলো ভয় পেয়ে কাঁপছে। দেখা যায় না নিকটে বা দূরে কোথায় গাছপালার ভিড় মুখ লুকিয়ে রয়েছে। শুধু বড় বড় তালের মাথাগুলিকে একটু আধটু ঠাহর করা যায়। তালের পাতায় বোধহয় মাথা ঠোকে কোনো রুগ্ন শকুন।
তাই একটা ক্ষীণ আর্তনাদ যেন আছাড় খেয়ে কাঁপতে থাকে। আর শোনা যায় দূরের ঝাউবনের এক টানা হাঁপানির শব্দ। বাতাস কখনো মৃদু হয়ে আবার কখনো বা বেশ ঝড়ের মতো হয়ে সেই অন্ধকারের জগৎ থেকে যত আক্ষেপ আর যত অদ্ভুত কাতরানির শব্দ ছড়িয়ে বেড়ায়। মুক্তা চুপ করে আর দু চোখ অপলক করে বাইরের সেই অন্ধকার দেখে আর কাতরানির স্বর শোনে। ঘরের ভেতরে আলো জ্বলে, তাই মুক্তার মুখটাকে খুব স্পষ্ট দেখা যায়। দেখতে পায় অবনীশ মুক্তার চোখ দুটো যেন দপদপ করে হাসছে। অত যত্ন করে বাঁধা খোপা তাও যেন একেবারে ভেঙে চুরে ঝরে পড়তে চাইছে। ফুরফুর করে উঠতে থাকে উস্কো খুস্কো চুল। মুক্তার কপালটা লালচে হয়ে ওঠে, যেন আগুনের আঁচ লেগেছে। দাঁতে দাঁত ঘষা লেগে বিশ্রী শব্দও হয়। পান খাওয়া ঠোঁট স্যাঁতস্যাঁতে। মুক্তার ঠোঁটের ফাঁক দিয়ে যেন রক্ত মাখা লালা ঝরে পড়তে চায়। বড় অস্বাভাবিক মুক্তার মূর্তিটা। মাঝে মাঝে থরথর করে কাঁপে মুক্তার শরীরটা। ওর চোখ, মুখ, ঠোঁট সবই যেন ওই অন্ধকারের সঙ্গে এতক্ষণ ধরে নিঃশব্দে কথা বলছিল। কে জানে কোন ভয়ানক রহস্যের কথা। সে রহস্য যেন একটা ভাষাহীন কৌতুক। তাই মুক্তার চোখ দুটো ওরকম দপদপ করে হেসে উঠেছে। অবনীশের গম্ভীর গলার স্বর শুনে আস্তে আস্তে মুখ ফেরায় মুক্তা। কিন্তু তবু মনে হয় অবনীশের কথাগুলির অর্থ যেন বুঝতে পারছে না মুক্তা। তেমনি দুই চোখ অপলক করে অবনীশের মুখের দিকে তাকিয়ে থাকে মুক্তা। ঘুম ভাঙা চোখের ভীত বিস্মিত শিহর মুছে ফেলবার জন্য দু হাতে চোখ ঘষে মুক্তার মুখের দিকে ভালো করে তাকায় অবনীশ রায়। কিন্তু কি অদ্ভুত, সত্যি মুক্তাকে যে মুক্তা বলেই মনে হয় না। সারাটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত গানে গল্পে হাসি ঠাট্টায় আর কত রঙে ঢঙে ও রগরে কুমারবাবুর ফুর্তির জীবন মাতিয়ে রেখেছিল যে নারী, সে এখন এই মাঝরাতের স্তব্ধ প্রহরের কোন অভিশাপে এমন করে এলোমেলো হয়ে বোবা নিশাচরীর মতো তাকিয়ে থাকে আর দু চোখের তারা নাচিয়ে দপদপ করে হাসে। অবনীশ রায়ের বিস্ময় এইবার দুঃসহ ভয়ে শিউরে ওঠে। চেঁচিয়ে ওঠে অবনীশ, কথা বলছো না কেন? শিগগিরই কথা বলো, উত্তর দাও মুক্তা। মুক্তার চোখ দুটো এবার ভয় পেয়ে চমকে ওঠে, যেন এতক্ষণে অবনীশের কথাগুলি কানে শুনতে পেয়েছে মুক্তা। ব্যস্তভাবে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মূর্তিটাকে একটু স্বাভাবিক করে নিয়ে মুক্তা বলে, কি বলবো, কি শুনতে চাও তুমি? তারপরেই চেঁচিয়ে ওঠে অবনীশ ভ্রুকুটি করে, সত্যি করে বলো, কে তুমি? এইবার শিউরে ওঠে মুক্তার চোখের তারা। অবনীশের ওই প্রশ্নই যে তীক্ষ্ণ ছুরির মতো একটা ধারালো অস্ত্র। মুক্তার জীবনের এই সুন্দর ছদ্মবেশটাকে এই মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেবার জন্য উদ্যত হয়েছে ওই প্রশ্ন। যদি উত্তর দিতে একটুও ভুল করে মুক্তা, যদি মনের ভুলে কিংবা হঠাৎ ভয়ে সত্যি কথাটা বলে ফেলে, তবে এই মুহূর্তে মুক্তার এত বড় সুখের প্রাসাদ ধুলো হয়ে যাবে। এত টাকা, এত সমাদর, এত আহ্লাদ আর এত সোনা আর জড়োয়ার উপহারে ধন্য হওয়া ঝকঝকে জীবনের সব উল্লাস স্তব্ধ হয়ে যাবে। শুধু তাই বা কেন, অবনীশ নামে খামখেয়ালি ওই বড়লোকের মেজাজ হয়তো এই মুহূর্তে পাগল হয়ে গিয়ে তার এত আদরের মুক্তাকে ঘেন্না করে কিংবা পিস্তলের একটি গুলিতে শেষ করে দেবে। কে তুমি? অবনীশের এই প্রশ্নটাই যে অবনীশের মর্মভেদী একটা সন্দেহ। মুক্তাকণা সত্যি মুক্তাকণা তো? মুক্তাকণাও জানে অবনীশের মনে মাঝে মাঝে একটা সন্দেহ বড় তীব্র হয়ে ওঠে। ভয় হয় মুক্তার। সেই সন্দেহের আঘাতে মুক্তার ওপর অবনীশের এত মায়া আর ভালোবাসার নেশাটা বুঝি চুরমার হয়ে যাবে। খিলখিল করে হেসে ওঠে মুক্তা। সে কি কথা, আমি যে তোমারই মুক্তাকণা গো। হ্যাঁ, ঠিক সেই রকমই ঝর্ণার জলের মতো উচ্ছ্বল স্বরে হেসে উঠেছে অবনীশের সঙ্গিনী মুক্তাকণা। সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত, এই রূপসী নারী হেসে গেয়ে অবনীশের ফুর্তির পিপাসাকে তৃপ্তি দিয়েছে।
স্কচ হুইস্কির নেশা তো কোনো নেশাই নয় যদি মুক্তাকণা নিজের হাতে গেলাস তুলে নিয়ে অবনীশের হাতের কাছে এগিয়ে না দেয়। ডিটেকটিভ উপন্যাসের পাতায় পাতায় ছড়ানো শত রহস্য নিংড়েও কোনো রসের স্বাদ অনুভব করা যায় না যদি অবনীশের বই পড়ার সময় তার গা ঘেঁষে মুক্তাকণা না বসে থাকে। বাজি রেখে মুক্তাকণার সঙ্গে তাসের রংমিল খেলে অবনীশ রায়। মুক্তাকণার কাছে মুঠো মুঠো টাকা হেরে যেতে অবনীশ রায়ের ভালোই লাগে। একদিন জাগা চোখেই স্বপ্ন দেখেছে অবনীশ। মুক্তাকণার মুখটা যেন ফুলদানির ওপর রাখা হয়েছে। হাসছে মুক্তাকণার সুন্দর মুখ, কাঁপছে রঙিন ঠোঁট আর চোখের কালো তারা। মনে হয় অবনীশের মুক্তাকণা যেন জীবনের সব তৃষ্ণাকে চিরটা কাল এইভাবে মধুর মাদক হাসিতে ভরিয়ে দিয়ে চোখের সামনে এইভাবে ফুটন্ত রূপ নিয়ে বসে থাকবে। খুশি হয়েছে অবনীশ। তাই তো সে এইরকম অজস্রভাবে অঢেল উপহারে মুক্তাকণারও সব সুখের দাবিকে পূর্ণ করে দেবার জন্য সর্বক্ষণ তৈরি হয়ে রয়েছে। মুক্তাকণার নিজের ব্যবহারের আলমারিতে 3টে মখমলের বাক্স সোনার অলংকার আর জড়োয়াতে ভরে গেছে। একটা সুগন্ধ সাবান 2বার স্পর্শ করে না মুক্তা। অবনীশ নিজেই আপত্তি করে। বাসি সাবান গায়ে মাখলে মুক্তাকণার গায়ের চামড়া খসে যেতে পারে। ভয় আছে অবনীশের মনে। আগ্রাতে থাকতেই মুক্তাকণাকে কড়া হুকুম দিয়েছিল অবনীশ, এখন থেকে রোজ আতর জলে স্নান করবে মুক্তা, সাবধান যেন ভুলেও কোনো ভুল না হয়। এত বড় আদরের সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে যে রূপসী নারীকে, তাকেই আজও মাঝে মাঝে সন্দেহ করতে হয়। অবনীশের নিজেরই ওপর রাগ হয়। মিছিমিছি হঠাৎ ভয় পেয়ে সন্দেহ মনের ভেতরে ডেকে আনবার কোনো দরকার ছিল না। পালিয়ে যাবে না মুক্তা, চলে যাবার কোনো লক্ষণও দেখা যায় না। কোনো দিনও কোনো মাঝ দুপুরের আলোতে জানলার পর্দা সরিয়ে পথের কোনো মানুষের মুখের দিকে তাকায়নি মুক্তা। কাউকে চিঠি লেখে না মুক্তা। পৃথিবীর কোনো আনাজ কানাজ থেকে মুক্তার নামে কোনো চিঠিও আসে না। অবনীশের আদরের জগৎ থেকে মুক্তাকণাকে চুরি করে নিয়ে যাবার মতো অভিসন্ধি এই পৃথিবীতে নেই। মুক্তাকণার প্রাণটাকে কিনে ফেলেছে অবনীশ। মুক্তাকণাও স্বীকার করে, মেয়ে মানুষকে অমন করে কোনো স্বামীও ভালোবাসে না। ওসব ভয় নয়, কিন্তু তবু কেমন যেন মনে হয়। এবং মাঝরাতের এই মুক্তাকণাকে জানলার কাছে ওই মূর্তিতে ওভাবে দপদপ করে চোখের তারা নাচিয়ে হাসতে দেখে অবনীশের মনের ভেতরটা যে শিহর সহ্য করে, সেটা এক রকমের ভয়েরই শিহর। মুক্তাকণার খিলখিল হাসির স্বর শুনে অবনীশের চোখের তীব্র সন্দেহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। মুক্তাও বড় বুদ্ধিমতী। চট করে 1টি মিনিটের মধ্যে কেমন সুন্দর আবার নতুন করে পরিপাটির সঙ্গে সেজে সামনে এসে দাঁড়িয়েছে। মুক্তাকণার গা ভরা গয়নার ওপর আলোর আভা ঝলমল করে। মুক্তার হাত ধরে সোফার ওপর বসে অবনীশ। মুক্তা হাসে। তুমি হঠাৎ ঘুম থেকে উঠে আর ছুটে এসে আমার মুখের দিকে ওরকম রাগ করে তাকাও কেন বলো তো? অবনীশ হাসে। তুমি কথা দাও আর কখনো ওভাবে মাঝরাতে একা একা খোলা জানলার কাছে দাঁড়িয়ে আর অন্ধকারের দিকে তাকিয়ে থাকবে না? আশ্চর্য হয় আর ফ্যাল করে অবনীশের দিকে তাকায় মুক্তা। অন্ধকারের দিকে তাকিয়ে হাসি আমি? কি বলছো তুমি? যত সব মিথ্যে কথা। অবনীশ বলল, খুব সত্যি কথা বলছি। মুক্তা রাগ করে। তাহলে বলো, আমি একটা পাগল, নাই আমার মাথায় রোগ আছে? আনমনার মতো তাকিয়ে আক্ষেপ করে অবনীশ। কে জানে। তারপরেই হেসে ওঠে অবনীশ। তবু ভালো। কোনো উত্তর দেয় না মুক্তা। চোখের ওপর শুধু কুটিল একটি ভ্রুভঙ্গি ফুটে ওঠে। তার মধ্যে তীব্র একটা চতুরতার ছায়াও লুকোচুরি খেলতে থাকে। জানি মুক্তাকণা, এবং আজও আবার অবনীশের ওই আক্ষেপ আর অভিযোগের ভাষা শুনে বুঝতে পারে কিসের সন্দেহে অবনীশের মাঝরাতের ঘুম ভাঙা চোখ ওভাবে চমকে ওঠে। 1 বছর ধরে এত টাকা, আদর, গহনা আর ভালোবাসা দিয়ে কাছে ধরে রাখা নারীর মনটাকে কাছে পাওয়া গেল না। এই তো অবনীশের সন্দেহ। সাসারামের ডাক বাংলোতে সেই শীতের রাতে অবনীশ স্পষ্ট ভাষায় মুক্তার কাছে এই অভিযোগ করতে গিয়ে প্রায় ফুঁপিয়ে উঠেছিল।
সত্যিই বড় ব্যথা পায় ছোট কুমার সাহেব। মুক্তাকণার ভালোবাসায় ফাঁকি কিংবা ভেজাল আছে, ভাবতেই চমকে শিউরে আর চেঁচিয়ে প্রায় আতপাগলের মতো হয়ে যায় ভদ্রলোক। যেমন আগ্রার হোটেলে, সাসারামের ডাক বাংলোতে আর মধুপুরের গোলাপবাগে, তেমনি আজও হীরাপুরের এই বাড়িতে মাঝরাতের প্রহরে সোফার ওপরে বসে ফুর্তিময় জীবনের সবচেয়ে বড় সাধের সঙ্গিনী এই রূপসী মুক্তাকেই হঠাৎ ব্যাকুলভাবে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করে অবনীশ, সত্যি করে বলো মুক্তা। এই প্রশ্ন শোনবার জন্যই মনে মনে তৈরি হয়েছিল মুক্তা। এই প্রশ্নের কি উত্তর দিতে হবে তাও মনে মনে তৈরি করে রেখেছে মুক্তা। তাই প্রশ্ন শোনবার সঙ্গে সঙ্গেই খিলখিল করে হেসে বলতে থাকে, সত্যি করেই বলছি, তুমিই আমার ভালোবাসার দেবতা গো। আমার স্বামী তোমার চেয়ে ঢের বড়লোক ছিল, কিন্তু সে মানুষটা আমাকে তোমার মতো ভালোবাসতে পারেনি কোনো দিন। তাই তো ভাবলে আমার পরাণটাই যে হেসে ওঠে গো। কি ভাগ্যের জোরেই না তোমাকে পেয়েছি। আর বেশি কিছু ভাববার দরকার হয় না। অবনীশের ক্লান্ত নেশার সব উদ্বেগ দূর হয়ে যায়। ওই নারী মুক্তাকণা, যার নাম, যার দু চোখের কোলে সরু কাজলের টান এখন আরও মায়াময় হয়ে অবনীশের বুকের নিঃশ্বাসে টান ধরিয়ে দিচ্ছে, সেই নারীই হল বিচিত্র এক কাহিনীর নারী। ওই কাহিনীটা না থাকলে মুক্তাকণা আজ মজিলনগরের ছোট কুমার সাহেব রায়জাদা অবনীশ রায়ের শৌখিন জীবনের সর্বক্ষণের আমোদের কাছে এত বড় আদরের আস্পদ হয়ে উঠতে পারত না নিশ্চয়ই। বেশ উঁচু বংশের অতি বনেদি এক পরিবারের মেয়ে হলো এই মুক্তাকণা। দিনাজপুরের মস্ত এক জমিদার বাড়ির বধূ হলো এই মুক্তাকণা। যেমন বড়লোক তেমনি শিক্ষিত সেই জমিদার। কিন্তু মুক্তাকণার দুর্ভাগ্য, স্বামী তাকে ভালোবাসতে পারেনি। একদিন শ্রাবণের এক ভয়ানক ঝড়ের রাতে স্বামী হঠাৎ হিংস্র মূর্তি ধারণ করে ঘুমন্ত মুক্তাকে হাত ধরে টেনে হ্যাচড়াতে হ্যাচড়াতে ঘরের বাইরে ঠেলে দিয়েছিল, আর মুক্তার হাতে তুলে দিয়েছিল কালো বিষের শিশি। যাও, আত্মহত্যা করে আমায় নিশ্চিন্ত করে দাও। শুধু এই কথা বলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল সেই জমিদার স্বামী। তারপর সেই কাহিনীও শুনেছে অবনীশ। তারপর স্বামী বিতাড়িতা ওই মুক্তাকণা সন্ন্যাসিনী হবার জন্য কাশী রওনা হয়ে গেল, কিন্তু টাকা পয়সার অভাবে কাশী পর্যন্ত পৌঁছাতে পারেনি। গয়া পর্যন্ত এসে এবং এক সরাইখানার কুঠুরির ভেতরে আশ্রয় নিয়ে আর ঘরের কপাট বন্ধ করে 2 দিন ও 2 রাত শুধু কেঁদেছিল। তারপরেই অদ্ভুত এক ঘটনার অনুগ্রহে অবনীশের সঙ্গে মুক্তাকণার দেখা হয়ে যায়। ভাগ্য ভালো, সেই সময় গয়া শহরেরই কাছে ফল্গুর ধারে অবনীশ রায় তার সেই নতুন বাংলো বাড়িতে ছিল। ভাগ্যিস সরাইখানার দরোয়ান ওই বাবুলালকে আগে থেকেই জানত অবনীশ। আরও ভাগ্যের কথা, বাবুলাল নামে সেই লোকটাও অনেক দিন থেকেই জানত কি চান, কি খুঁজছেন এবং কোনটি পেলে খুশি হবেন ছোট কুমার সাহেব। বাবুলালই এসে প্রথম খবরটা দিয়েছিল, আপনি যেমনটি চান তেমনটি জিনিস পাওয়া গেছে হুজুর। কোথায়? কে সে? হুস্কির ঠেকুর তুলে প্রশ্ন করে অবনীশ। সরাইখানার ঘরের দরজা বন্ধ করে কাঁদছে সে, মস্ত বড় এক জমিদারের বউ। কেন, কিসের দুঃখে? স্বামী তাড়িয়ে দিয়েছে, তাই কাশী চলে গিয়ে সন্ন্যাসিনী হতে চায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অবনীশ। চোখ জুড়ে তীব্র একটা পিপাসার উল্লাস জলজল করে। বাবুলালের হাতে 100 টাকার নোট তুলে দিয়ে অনুরোধ করে অবনীশ, চেষ্টা করো মুন্সি, জিনিসটা যেন হাতছাড়া না হয়। না, হাতছাড়া হয়নি। তাই তো আজ সেই নারী ছোট কুমার সাহেব অবনীশ রায়ের ফুর্তিময় জীবনের সঙ্গিনী হয়ে এই হীরাপুরের বাড়িতে সোফার ওপর বসে আছে, আর তার গা ভরা গহনা আলোর আভায় ঝলমল করছে। মুক্তাকণার মুখের হাসিও ঝলমল করে ওঠে। মুক্তা বলে, যাও, এইবার ভালো করে একটা ঘুম দিয়ে মেজাজটা ঠিক করে নাও। হ্যাঁ, হীরাপুরের কালো অন্ধকারের রাত বোধ হয় এইবার শেষ হয়ে যাবে।
তালগাছের পাতায় মাথা ঠুকে কোনো রুগ্ন শকুন আর কাঁদে না। দূরের শালবনের দিকের থেকে কাকের ডাকের সাড়া শোনা যায়। বিছানার দিকে লক্ষ্য রেখে এগিয়ে যায় অবনীশ। আর মুক্তাকণা তেমনি সারা মুখে ঝলমল হাসি নিয়ে পান আর জর্দার ডিবা খুঁজবার জন্য অন্য ঘরে চলে যায় এবং অন্য ঘরের ভেতরে গিয়েই হাঁপ ছেড়ে হেসে ফেলে মুক্তাকণা। বোধহয় সরাইখানার দারোয়ান সেই বাবুলালের ধূর্ত চোখ দুটোকে মনে পড়ে যায়। বুদ্ধি আছে লোকটার, কি চমৎকার পরামর্শই না দিয়েছিল, আর কেমন সুন্দর একটা গল্পও তৈরি করেছিল লোকটা। মুক্তাকণার কাছ থেকেও 100 টাকা দস্তুরি আদায় করেছে বাবুলাল। করুক, ভালোই করেছে। বাবুলালের পরামর্শ না শুনলে এতদিনে বোধহয় আবার তারকেশ্বরের সেই গলির ভেতরে ফিরে যেতে হতো, কিংবা বেনারসের দালকামান্ডি, নয়তো কয়লাখনির দেশ ঝরিয়ার বাজার। জাল নোট দিয়ে পালিয়ে যায়, হাতে ধরে শত সাধলেও দরের বেশি একটা টাকাও দেয় না। যত সব ফত লুচ্চকে খুশি করেও ঠকে যাবার সেই দুঃসহ জীবনের কথা মনে পড়লে এখনও শিউরে উঠতে হয়। জর্দার সুগন্ধে নিঃশ্বাসের বাতাস মেতে উঠলেও মুক্তার মনের ভেতরটা যেন আবার হঠাৎ ভয়ে মিইয়ে যায়। কাজল আঁকা চোখ আর পান চিবানো রাঙা ঠোঁট থেকে সব হাসির শিহর ঝরে পড়ে যায়। দূর দূর করে বুক। যদি কোনো মুহূর্তে কোনো কথার ভুলে ধরা পড়ে যায় মুক্তা, যদি একবার বুঝে ফেলতে পারে অবনীশ যে এই মুক্তা হলো তারকেশ্বরের মুক্ত আর ঝরিয়া বাজারের মুক্তাবাই, তবে থরথর করে কাঁপতে থাকে মুক্তার গায়ের ঝকঝকে সোনার গহনাগুলি। কখনোই ক্ষমা করবে না, এক মুহূর্তও বোধহয় আর দ্বিধা করবে না ওই শৌখিন কুমার সাহেব পিস্তল তুলে নিয়ে এসে মুহূর্তের মধ্যেই মুক্তাকণার এই ভয়ানক ছলনার হিসেব নিকেশ করে দেবে। খুব সাবধান, যেন কখনোই ধরে না ফেলতে পারে অবনীশ। মুক্তা তার ভীরু মনটাকেই সাবধান করে দিয়ে আবার চোখের চাহনিটাকে চতুর করে তুলতে থাকে। জানুক অবনীশ, চিরকাল ধরে জানুক, পৃথিবীর একটা বাজে গলির বাজে মেয়ে মানুষ নয়। মস্ত বড় এক জমিদার বাড়ির ঘরছাড়া বধূ তার ফুর্তিময় জীবনের একটা অদ্ভুত শখের ক্ষুধা মেটাবার জন্যই তারই সঙ্গিনী হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরে যখন সকালে ঘুমের পালা শেষ করে আবার উঠে আসবে অবনীশ, তখন আতর জলে স্নান করে আর ভেজা চুলে এগিয়ে গিয়ে অবনীশের চোখের সামনে গিয়ে দাঁড়াতে হবে। দেখে মুগ্ধ হয়ে যাবে অবনীশের চোখ। জয়ীর মতো মস্ত বড় ঘরের এক নারীর দেহ আর মন কিনে ফেলা গর্বের আবেগে বিহল হয়ে মুক্তার দিকে তাকিয়ে থাকবে অবনীশ। ঠিকই ভেবেছে মুক্তা, সকাল হতেই আবার সেই গল্প, গান আর হাসির পালা, সেই হুস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাসের রংমিল। শৌখিন ফুর্তিবাজের জীবনে সব আমোদের মেজাজ রঙে ঢঙে মাতিয়ে তুলতে একটুও ভুল করে না মুক্তা। অবনীশ বলে, তুমি কিন্তু আজ আবার মাঝরাতে ওরম ভূতে পাওয়া মানুষের মতো চেহারা নিয়ে খোলা জানলার কাছে দাঁড়িয়ে হাসবে না। ভ্রুকুটি করে মুক্তা। এরকম একটা মিথ্যে কথা কেন বলো গো? অবনীশ, মিথ্যে কথা নয়, খুব সত্যি কথা। মুক্তা জানে মিথ্যা কথাই বলছে অবনীশ। সন্দেহের মানুষ নেশার চোখে ওই রকমই দেখে থাকে। মুক্তার কখনো মনে পড়ে না, বিশ্বাসও করতে পারে না মুক্তা মাঝরাতে খোলা জানলার কাছে এসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে কখনো চোখের তারা দাপিয়ে হাসছে। মুক্তাও তার ভ্রুকুটিতে একটু অভিমানের ভান ভরে দিয়ে অভিযোগ করে, তুমিও মাঝরাতে ঘুম থেকে উঠে ওরকম চেঁচিয়ে আমাকে সন্দেহ করতে পারবে না। অবনীশ হাসে, কিন্তু মুক্তা আরও গভীর অভিমানে একেবারে যেন ভেঙে পড়তে চায়। উফ, তুমি যখন কে তুমি বলে চেঁচিয়ে ওঠো তখন আমার যে কি ভয় করে কি আর বলবো। অবনীশ বলে, না, আর কখনো ওরকম বলবো না মুক্তা। কিন্তু সন্ধ্যা পার হলেই এই দুই জীবনের সব আমোদের মেজাজ ধীরে ধীরে থিতিয়ে আসে। তারপর আরও কিছুক্ষণ, এবং তারপরে যখন স্তব্ধ পৃথিবীর বুক জুড়ে ঘন অন্ধকার থমথম করে, তখন মাঝরাতের প্রহরটা আবার ঠিক সেই রকম অভিশাপ নিয়ে দেখা দেয়। দিনের বেলার এত শক্ত প্রতিজ্ঞাটা যেন
অলস অবসাদে ঝিমিয়ে পড়ে। খোলা জানলার কাছে দাঁড়িয়ে ঘন অন্ধকারের দিকে তাকিয়ে মুক্তার চোখ দুটো দপদপ করে হাসে। আর অবনীশও তেমনি হঠাৎ ঘুম ভাঙা চোখে চমকে ওঠে। তারপর আবার ঠিক সেই সব প্রশ্ন, সেই সন্দেহ আর ভয়, সেই অভিযোগ, সেই খিলখিল হাসি এবং আবার নিশ্চিন্ত মনে সোফার ওপরে বসে দুজনের সেই রকমই গল্প। মুক্তার মাথায় কোনো দোষ আছে, এই সন্দেহ করতেও যে বড় কষ্ট হয় অবনীশের। অবনীশ বিরক্ত হয়ে বলে, না, এই বাড়িটাও একটা অপয়া বাড়ি মুক্তা। ভাবছি এইবার কোনো একটা গেয়েও বাগান বাড়িতে গিয়ে থাকব। ছোট কুমার সাহেবের এস্টেটের অনেক বাগান বাড়ি আছে, তার মধ্যে সবচেয়ে ভালো বাগান বাড়ি হলো এই বাড়ি। 4 বিঘা জুড়ে বাতাবি লেবুর বাগান, 2টো বড় পুকুর, একটা পুকুরের জলটুঙ্গি আছে। ছোট্ট একটা পানসিও সেই পুকুরের এক কোণে জলের উপর ভাসে। মুক্তকণার হাত ধরে মোটরগাড়ি থেকে নেমে অবনীশ যখন বাগানবাড়ির ফটকের মাটিতে দাঁড়ায়, তখন সন্ধে হয়ে এসেছে। দূরে কানা দামোদরের কিনারায় কাশবনের সাদা ভিড় তখনও স্পষ্ট চেনা যায়। বাতাবি লেবুর ফুলের গন্ধে শুধু সন্ধ্যার বাতাস নয়, সন্ধ্যার অন্ধকারটাও যেন ভরে গেছে। অবনীশের মনে হয়, ভালোই হলো, এরকম সুগন্ধ ভরা অন্ধকারকে বোধহয় মাঝরাতের কোনো প্রহরের অভিশাপ সহ্য করতে হবে না। আশা জাগে মনে, এই অন্ধকারের সুগন্ধ মুক্তাকণার মাথার দোষ সারিয়েও দিতে পারে। মুক্তা বলে, এটা আবার কেমন জায়গায় এলাম গো? অবনীশ বলে, এটা আমার সবচেয়ে প্রিয় বাগান বাড়ি, নাম প্রিয় নিকুঞ্জ। মুক্তা বলল, গায়ের নাম কি? অবনীশ বলে, ভুবনপুর। চমকে ওঠে মুক্তা, সে কি গো? অবনীশ হাসে, হ্যাঁ গো, আর ওই যে দূরের নদীটাকে এখন খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, ওটা হলো কানা দামোদর। যেন ভয় পেয়ে ফিসফিস করে আবার আশ্চর্য হয় মুক্তা, সে কি গো? ছোট কুমার সাহেবের প্রিয় নিকুঞ্জে ফুর্তিময় জীবনের কোনো উপাদানের অভাব ছিল না। ছিল স্কচ হুইস্কি, ছিল কবুতরের মাংস, ডিটেকটিভ উপন্যাস আর তাস। তার উপর ছিল শালুক ছড়ানো বড় পুকুরের জলের উপর ভেসে বেড়াবার পানসি আর বাতাবি লেবু ফুলের গন্ধে আকুল হওয়া অন্ধকার। প্রিয় নিকুঞ্জের একটি ঘরে ফরাসের ওপর বসে সেই সন্ধ্যায় অবনীশের সঙ্গে যখন তাসের রংমিল খেলে মুক্তা, তখন তার গা ভরা সোনার গয়না তেমনি ফুর্তির উল্লাসে ঝলমল করে। অবনীশের হাতে হুইস্কি ভরা গেলাস শিথিলভাবে যখন কাঁপতে থাকে, তখন নীরব হয়ে যায় রাত্রিটা। এবং তারপরেই, কে জানে কতক্ষণ পরে, মাঝরাতের প্রহরে ঘুম ভাঙা চোখ তুলে তাকাতে গিয়েই দেখতে পায় অবনীশ কাছে নেই মুক্তা। তাই আর চেঁচিয়ে ওঠে না, আস্তে আস্তে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে চলতে থাকে। ঘরের পর ঘর পার হয়ে খুঁজতে খুঁজতে শেষে দেখতে পায় অবনীশ, হ্যাঁ ঠিকই, দক্ষিণের খোলা জানলার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে মুক্তা। সত্যি বড় সুগন্ধ ভরা অন্ধকার। মুক্তাকণার মুখটাকে দেখতে একটু আশ্চর্য লাগে না, ভয় তো দূরের কথা, বড় বেশি করুণ দেখাচ্ছে মুক্তাকে। চোখ দুটো হাসি হাসি, কিন্তু চোখের কাজল ভিজে গেছে মনে হয়। বেচারা, কে জানে কেমন একটা মনের রোগে রোজ এই কাণ্ডটা করে, কিন্তু নিজে কিছুই বুঝতে পারে না। এটাও বোধহয় নিশির ডাক শোনার মতোই একটা রোগ। পা টিপে টিপে মুক্তার ঠিক পেছনে এসে দাঁড়ায় অবনীশ। আরও ভালো করে মুক্তার মুখটাকে দেখতে পাওয়া যায়। দেখতে থাকে অবনীশ, কি আশ্চর্য, মুক্তা যেন জাগা চোখেই ঘুমোচ্ছে। দেখতে পাচ্ছে না মুক্তা, কত কাছে দাঁড়িয়ে আছে অবনীশ। কি দেখছো মুক্তা? কী বা বুঝতে পারছে মুক্তা? ওই যে কানা দামোদরের কিনারায় কাশবনের বাতাসে শ্বাস টানা শব্দের মতো একটা স্বর ছুটে ছুটে বেড়ায়, তার পাশেই শ্মশান। 10 গায়ের মরা ওখানে এসে পুড়ে ছাই হয়। আরও একটু দূরে ওই যে একটা বাতি মিটমিট করছে, ওটা হলো লক্ষ্মীহাটির কলুবাড়ির বাতি। গায়ের আর সব ঘরের চেহারা এখন আর দেখা যায় না। আর আরও দূরে ওই যে মাঠের একটা জায়গা লাল হয়ে রয়েছে,
ওটা হলো নায়েব ডাঙা, চাষিরা আখের রস জাল দিচ্ছে। এই সবই যে কানা দামোদরের এপার আর ওপারের 20টা গ্রামই যে অবনীশ রায়ের জমিদারি। কানা দামোদরের কিনারার কাশবনে একটা ঝড় উতলে উঠছে বলে মনে হয়। শ্মশানের আশেপাশে দপদপ করে নেচে একটা আলো দৌড়াদৌড়ি করতে থাকে। দেখতে পায় অবনীশ, দু চোখ অপলক করে তাকিয়ে আছে মুক্তা। মুক্তা ডাক শুনে মুখ ফেরায় মুক্তা। তারপরেই চমকে উঠে উত্তর দেয়, কি বলছো? অবনীশ হাসে। ওই যে দপদপ করে একটা আলো নেচে দৌড়াচ্ছে, ওটা কি? জানি না। অবনীশ বলে, ওটা একটা আলেয়া। আলেয়া? ভয়ে শিউরে উঠে অবনীশের বুক ঘেঁষে দাঁড়ায় মুক্তা। অবনীশ হাসে। গায়ের লোক বলে ওটা হলো জঞ্জালির জ্বালা। কি বললে? চেঁচিয়ে ওঠে মুক্তা। থরথর করে কাঁপতে থাকে মুক্তার গলার স্বর। অবনীশ বলে, জঞ্জালির হাসি। অবনীশের হাত ধরে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলে মুক্তা। সত্যি করে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো না গো, আলেয়াটা জঞ্জালির হাসি হবে কেন? মুক্তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় অবনীশ। ওটা একটা গল্প, তুমি মিথ্যে এত ভয় পেও না মুক্তা। চোখ টান করে তাকায় মুক্তা। গল্প? অবনীশ, হ্যাঁ, লক্ষ্মীহাটি নামে ওই গায়ে একটা লোক থাকতো। কে জানে কোনো একটা বুনো কিংবা বেতে জাতের লোক। লোকটার বউটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। মুক্তা, কি করতো লোকটা? অবনীশ, লোকটা যত শিকড় বাকড় আর সাপের কামড়ের ঔষধ হাটে হাটে বিক্রি করে বেড়াতো। কিন্তু লোকটাকে রোগে ধরল, আর খাটতে পারল না লোকটা। তখন বউটাই খেটে বেড়াতে শুরু করলো। মুক্তা যেন স্বপ্নের মধ্যে বিড়বিড় করে, তা কি আর করবে বলো? দুটো পেটে খেয়ে বাঁচতে হবে, আর স্বামীটাকেও তো বাঁচাতে হবে। অবনীশ, হ্যাঁ তাই তো, কিন্তু শাক বেচে পরের বাড়িতে ঢেকি কুটেও কিচ্ছু হলো না। তখন বউটা... মুক্তা, বউটার নামটা জানো না? অবনীশ, হ্যাঁ, ওই বউটার নাম ছিল জঞ্জালি। শেষে বউটা প্রায়ই গা ছেড়ে গঞ্জের দিকে চলে যেত, মাঝে মাঝে বাইরে রাত কাটিয়ে ঘরে ফিরত। মুক্তা, মেয়ে মানুষ জলে আর দুঃখে পড়লে আর কোনো উপায় না থাকলে ওরকম না করেই বা। অবনীশ, তাই তো বলছি, টাকা পয়সা নিয়ে ঘরে ফিরত জঞ্জালি। স্বামীর জন্য কবিরাজি ওষুধ আর ভালো ভালো ধুতি গামছাও কিনে আসতো। কিন্তু স্বামীটা কতবার জঞ্জালির হাত ধরে সেধে বলেছে, আমাকে সুখে মরতে দে জঞ্জালি, তুই আর বাইরে যাস নে। কিন্তু কে শোনে কার কথা? তারপর একদিন কানা দামোদরের কিনারার কাশবনের ধারে শ্মশানের আশেপাশে তখনও সেই আলিয়াটা দৌড়াদৌড়ি করছে। সেই দিকে তাকিয়ে অবনীশ বলে, গায়ের লোকেরা বলে পুরো 7টা দিন আর 7টা রাত বাইরে কাটিয়ে একদিন ঠিক মাঝরাতে গা ভরা গয়না বাজিয়ে ঘরে ফিরে এলো জঞ্জালি। মুক্তা কণার দু চোখের তারা দুটো যেন দপ করে জ্বলে ওঠে। মিথ্যে কথা, ভয়ানক মিথ্যুক গায়ের লোকেরা। গা ভরা গয়না অত সস্তা নয়। অবনীশ বলল, যাই হোক, জঞ্জালি ঘরে ফিরে আসতেই গায়ের লোক লাঠি হাতে নিয়ে তেড়ে এসে বলে, ঘরে নয়, ঘরে নয়, ওই শ্মশানের দিকে চলে যা জঞ্জালি। দু চোখের দৃষ্টি উদাস করে তাকিয়ে আর যেন দম বন্ধ করে অবনীশের গল্প শুনতে থাকে মুক্তা। অবনীশ বলে, স্বামীটা সেদিনই দুপুরে মরে গিয়েছিল। অনেকক্ষণ ধরে শ্মশানের দিকে তাকিয়েছিল জঞ্জালি। ওর স্বামীর চিতার আগুন তখনও ধিক ধিক করে জ্বলছিল। তারপর কি করলো জঞ্জালি? মুক্তকানা যেন দাঁতে দাঁত ঘষে প্রশ্ন করে। অবনীশ বলল, গায়ের লোক বলে অনেকক্ষণ ধরে বেশ শান্তভাবে দাঁড়িয়ে তারপরেই একগাল হাসি হেসে গায়ের এতগুলি লোকের সামনেই হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল জঞ্জালি। কিছুক্ষণ চুপ করে থাকে, সিগারেট ধরায় অবনীশ। তারপরেই হো হো করে হেসে উঠে বলে, কিন্তু গায়ের লোকগুলো বলে কি জানো, পালিয়ে যায়নি জঞ্জালি, এখনও মাঝরাতে ওই শ্মশানের আনাচে কোনাচে ঘুরে বেড়ায় জঞ্জালি। ওই যে আলেয়া, ওটা আলেয়া নয়, ওটাই হলো জঞ্জালির হাসি। গল্প শেষ করেই চমকে ওঠে অবনীশ। এ কি করছে মুক্তা? মাথা হেঁট করে আর আঁচলে মুখ লুকিয়ে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেন মুক্তা? কি হলো মুক্তা?
মুক্তার মাথাটা তুলে বুকের কাছে চেপে ধরে অবনীশ। মুক্তা বলে, গায়ের লোক বড় মিথ্যে কথা বলতে পারে গো, কি সর্বনেশে মিথ্যে কথা। অবনীশের চোখের চাহনি হঠাৎ এক ভয়ানক দুঃসহ ও তীব্র সন্দেহের জ্বালায় যন্ত্রণাক্ত হয়ে ছটফট করে। চিৎকার করে অবনীশ, কি বললে মুক্তা? মুক্তা বলে, ওটা জঞ্জালির হাসি নয় গো, ওটা জঞ্জালির জ্বালা। কি বললে? তুমি ও কথা বলছো কেন? কে তুমি? বলতে বলতে হিংস্র পাগলের মতো মূর্তি ধরে ভেতরের ঘরের দিকে ছুটে যায় আর পিস্তল হাতে নিয়ে মুক্তার চোখের সামনে এসে শক্ত হয়ে দাঁড়ায় অবনীশ। কে তুমি? অবনীশের গর্জনের মধ্যেই যেন আগুনের জ্বালা ঝলক দিয়ে ওঠে। আমিই জঞ্জালি। একটুও ভয় পায় না, একটুও কাঁপে না। অদ্ভুত একটা গর্বের আবেগে সোজা মাথা তুলে তাকিয়ে থাকে মুক্তা। শান্ত ও অবিচল স্বরে উত্তর দেয় মুক্তা। ছোট কুমার সাহেবের সেই প্রিয় নিকুঞ্জে মাঝরাতের বাতাসে পিস্তলের শব্দ বেজে উঠবার পর বারুদের ধোঁয়ার ক্ষীণ গন্ধও অনেকক্ষণ পরে মিলিয়ে যায়। কি আশ্চর্য, একটা আর্তনাদও করেনি মুক্তকণা। কানা দামোদরের কিনারাতে কাশবন আজও আছে, আর তার পাশে সেই শ্মশানে আজও মাঝরাতে আলেয়া ছুটোছুটি করে। কিন্তু প্রিয় নিকুঞ্জ আর নেই, সেখানে শুধু কয়েকটা পুরনো ইটের ভাঙা দেয়াল বাড়ি রয়েছে। ছোট কুমার সাহেবের রায়জাদা অবনীশ রায় আজ প্রায় 50 বছর হলো বাতাবি লেবু ফুলের সুগন্ধে আকুল এক সন্ধ্যায় ছটফট করে মরে গিয়েছে। কিন্তু কে জানে কেমন করে গায়ের লোকের গল্পের ভাষাতেই মস্ত একটা ভুল ঘটে গেছে। জঞ্জালির হাসি নয়, জঞ্জালির জ্বালা। লক্ষ্মীহাটির শ্মশানের মাঝরাতের আলিয়াকে দৌড়াতে দেখলেই গায়ের লোক গম্ভীরভাবে বলে, হই দেখো, জঞ্জালির জ্বালা আবার ছটফটিয়ে ছুটতে লেগেছে।